কোরবানি ঈদের এক মাস আগেই চড়া মশলার বাজার। গত বছরের চেয়ে এলাচের দাম বেড়েছে ৬০ ভাগের বেশি। শুল্কায়নের জটিলতা থেকে মুক্তির দাবি এফবিসিসিআইয়ের, সহায়তার আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর। আবারও বড় দরপতন শেয়ার বাজারে। ডিএসসির সূচক কমেছে ৮১ পয়েন্ট, লেনদেন কমে ৬০০ কোটির ঘরে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কোরবানি ঈদের এক মাসের বেশি সময় বাকি থাকলেও দেশের বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। এক বছরের ব্যবধানে শুধু এলাচের দামই বেড়েছে ৬০ ভাগের বেশি। বাড়তি অন্য সব মশলার দামও এজন্য ডলার সংকট সহ নানা অজুহাত দিচ্ছে ব্যবসায়ীরা। ভোক্তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় বাড়ছে দাম। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঈদের আর এক মাস বাকি থাকলেও এর মধ্যেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। এখন তো দাম দিন দিন বাড়তেছে। দাম যেই জিনিসটা বাড়ে একবার আর কমার নাম নেই। ঈদের সময়টা আমাদের এটা দরকার হয়। এখানে দেখা যায় যে নাবিশ্বাস উঠে যায়, যেখানে আপনার যেটা ১০০ টাকার জিনিস ২০০ টাকা ডবল। ঢাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি এলাচ মানভেদে ৩,০০০ থেকে ৩,৮০০ টাকা। টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ে যা ছিল ১৬০০ থেকে ২,৬০০ টাকা। বছরের ব্যবধানে দাম বেড়েছে ৬২%। বেড়েছে অন্যান্য মশলার দামও। ডিসেম্বরে যে এলাচে আমরা ২৪০০ টাকা বিক্রি করতে পারছি ভালো মানের, ওইটা বর্তমানে আপনার ৩৮০০ থেকে ৩৯০০ টাকা বর্তমানে। তার মানে প্রায় কেজিতে ১৪00-১৫00 টাকা বাড়ছে। রাজধানীর পাইকারি বাজারে দেখা গেছে এলাচের কেজি ৩৫০০ টাকা, জিরা ৬৮০ টাকা, লবঙ্গ ১৪০০ টাকা, দারুচিনি ৪০০ টাকা। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও দাম বাড়তি। এলসি সমস্যার কারণেই দামটা বাড়ছে। অনেকে এলসি কমাইয়ে দিচ্ছে এবং ডলারের দামও হঠাৎ বাড়িয়ে দিল। গত ১৫ দিন আগে আমরা যেটা দেখেছি যে এলাচের বাজার প্রায় ৪,০০০ থেকে ৪১০০ টাকা চলে গিয়েছে, যেটি এরপরে ২-৩ দিন ব্যবধানে সেটি আবার কমে ৩৫০০ টাকা চলে আসছে। গত ২ দিন ধরে আবার এটা ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে ৩৭০০ থেকে ৩৮০০ টাকা হয়েছে। ডলারের দাম বৃদ্ধি সহ এলসি সংকটের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মশলাজাত পণ্যের আমদানিতে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ মশলা ব্যবসায়ী সমিতির। যখন বিশ্ববাজারের দাম বেড়ে যাবে তখন ডিউটি কমে যাবে, তাহলে এটা অ্যাডজাস্ট হবে, ব্যালেন্স হবে, মানুষ খেতে পারবে। কিন্তু সরকার তো পাল্লা দিয়ে আরও বাড়ায়, বাড়ছে এটার মধ্যে ডিউটি বাড়া, তারপর ট্যারিফের নামে একটা ফাঁদ তৈরি করে রাখছে। বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় অভিযোগ ভোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রিন ক্লাইমেট ফান্ড জিএসএফ এর অদক্ষতা এবং দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ। কমছে বরাদ্দ, এতে বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়ছে। এসব দেশকে অনুদানের চেয়ে ঋণ বেশি নিতে হচ্ছে। দুপুরে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। জলবায়ু ঝুঁকির কারণে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতি বছর এখানে বাড়ছে আকস্মিক বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ, খরা। গবেষকেরা বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল উন্নত দেশগুলোর 2 শতাব্দীর কার্বন নিঃসরণ, অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এই দেশগুলো ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দিচ্ছে না। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি জানায়, এখন পর্যন্ত জলবায়ু তহবিল থেকে ৪৫% অনুদান হিসেবে দেয়া হয়েছে। বাকি ৫৫%-এর মধ্যে ঋণ ৪১ ভাগ এবং অন্যান্য খাতে ১৪ ভাগ বরাদ্দ। আন্তর্জাতিক এই সংস্থা নিজেদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদানের নামে ঋণ প্রদান করছে। সবুজ জলবায়ু তহবিলের মধ্য দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সো প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশাব্যঞ্জক, বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক। জলবায়ু ক্ষতি মোকাবেলায় ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের প্রয়োজন $১২,০০০ মিলিয়ন, অথচ পাওয়া গেছে মাত্র $১,১৮৯ মিলিয়ন। আর গেল বছর $৪০ কোটি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, $৮০০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ। অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে
মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। অভিযোজনে তারা অর্থায়ন কম করছে, প্রশমনের দিকে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি, যার ফলে আমাদের যে ইমিডিয়েট নিডস সেটা আমরা পূরণ করার জন্য তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ এই তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন 3টি প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পগুলো পেতে হয় বলে জানায় টিআইবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টার্বো বিএসটিআই বা ওষুধ প্রশাসন কারোরই অনুমোদন নেই। তাই এই 5 কোম্পানির মালিকের বিরুদ্ধে 5টি মামলার পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে 5টি কোম্পানির মালিকদের আগামী 5 এবং 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তখন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা করেন। এ সময় তিনি জানান, এই ড্রিঙ্কসগুলোর কোনোটারই অনুমোদন নেই। পণ্যের গায়ে যেসব উপাদানের কথা বলা আছে তার কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। পাশাপাশি বাজারে থাকা অন্যান্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলোর অনুমোদনের বিষয়টিও তদন্তনাধীন আছে বলে জানান এই কর্মকর্তা। বিভ্রান্তিকর তথ্য, এখানে বিজ্ঞানসম্মত এখানে যে তথ্যগুলো তারা পরিবেশন করেছে আমার এটা সন্দেহ হয়েছে এবং পরবর্তীতে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনি এবং উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে মোকদ্দমা দায়ের করি। অত্র আদালত আমার অভিযোগগুলো আমলে নিয়েছেন। গ্যাস বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, ডলার সংকট, ঋণের উচ্চ সুদহার আর শুল্কায়নের হয়রানিতে দেশে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে, যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক। কাঁচামাল আমদানিতেও মিলছে না প্রয়োজনীয় ডলার। বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায়। ব্যবসার প্রতি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের, যা আরও একবার তুলে ধরা হয় এফবিসিসিআইয়ের আলোচনায়। আমরা প্রত্যেকেই অন্তত 15 থেকে 20টা করে সমস্যা বলতে পারবো। সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনোটা আইনগত, কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনোটা প্রক্রিয়াগত। অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা, পলিসি, বোর্ডের কার্যক্রমের জটিলতা। এফবিসিসিআই সভাপতি বলেন, বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। বলেন, একই দরজায় সেবা দেওয়ার পরিধি বাড়ানো গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়বে। আমরা প্রত্যেকেই অন্তত 15 থেকে 20টা করে সমস্যা বলতে পারবো। সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনোটা আইনগত, কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনোটা প্রক্রিয়াগত। সেমিনারে বাণিজ্য অসুবিধা দূর করার উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সব সংকট দূর করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানির বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা উদ্যোগের পরও ডলার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এতে বেড়েই চলেছে বৈদেশিক লেনদেনের আর্থিক হিসেবে ঘাটতি। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত 9 মাসে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $9.25 বিলিয়ন। এক বছর আগেও যা ছিল $3 বিলিয়ন কম। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে আমদানি 15.5% কমে $45.62 বিলিয়ন নেমেছে। একই সময়ে রপ্তানি প্রায় 4% বেড়ে $40.87 বিলিয়ন হয়েছে। এতে বাণিজ্য ঘাটতি কমে এখন $4.74 বিলিয়নে নেমেছে। গত অর্থ বছরে একই সময়ে ঘাটতি ছিল $14.63 বিলিয়ন। বেসরকারি খাতে বিদেশি ঋণ দ্রুত কমা, বিনিয়োগ প্রত্যাহার সহ বিভিন্ন কারণে এমন হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
ডাক বিভাগকে 5.5 কোটি টাকা রাজস্ব দিলেও মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ 2023 সালের আয়ের এই অর্থ ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে নগদ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সচিবালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নগদ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্ত রাজস্বের চেক হস্তান্তর করে। অনুষ্ঠানে নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর মিশুকের কাছ থেকে চেক নেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক। নগদ ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী নগদের সেবা থেকে মোট আয়ের 51% রাজস্ব পায় বাংলাদেশ ডাক বিভাগ, বাকি 49% রাজস্ব পায় নগদ লিমিটেড। এর আগে 2020 সালে 1,12,00,000 টাকা, 2021 সালে 3,31,00,000 টাকা, 94,877 টাকা এবং 2022 সালে 4,50,46,000 টাকা রাজস্ব দেয় নগদ লিমিটেড। গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে মধুমাস। 5-15 মে থেকে পর্যায়ক্রমে নামানো হবে বিভিন্ন জাতের আম। নওগাঁতে শুরু হচ্ছে 22 মে থেকে। তবে অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আর বৈরী আবহাওয়ার কারণে ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগানীরা। কয়েক বছর ধরেই পরিপক্ক আম বাজারজাতকরণে জাত বেঁধে তা নামানোর সময় ঠিক করে দিয়ে আসছে প্রশাসন। রাজশাহীতে 15 মে থেকে পারা হবে গুটি জাতের আম। পর্যায়ক্রমে গোপালভোগ, লক্ষণভোগ ও রানী পছন্দ 25 মে, হিমসাগর ও ক্ষীরসাপাত 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি ও ফজলি নামানো হবে 15 জুন। এই সময় নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। আসলে এটা পুরোপুরি যুক্তিগতভাবে এই টাইমটা ঠিক থাকে না। যেমন এখন বর্তমান যে আমাদের এলাকায় যে আমটা, আমের এখনো আঠি দড়াই নাই। তবে অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁয় আম পাড়ার তারিখ ঠিক করা হয়েছে 22 মে থেকে। তবে বৈরী আবহাওয়া এবং নানা সংকটে এবার আমের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা। গরমের কারণে এবারকার আম প্রচুর আম ঝরে গেছে। লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে কৃষি বিভাগ বলছে এবার নওগাঁ থেকে 500 মেট্রিক টন আম রপ্তানি হবে। রপ্তানিযোগ্য আমগুলো এই নির্ধারিত তারিখ থেকে আরও 10 দিন পর্যন্ত সংগ্রহ করে এই রপ্তানির যোগ্য আমরা জন্য বিবেচনা আনব। ফলন কম হওয়ায় গত বছরের তুলনায় এবার আমের দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আম চাষিরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও বড় দরপতন দেশের 2 শেয়ার বাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 81 পয়েন্ট। 303 কোটি টাকা কমে লেনদেন হয় 664 কোটি টাকা, আর দর হারিয়েছে 83 প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 171 পয়েন্ট। মঙ্গলবার শুরুতেই পড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম 15 মিনিটে প্রধান সূচক কমে 28 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 81.14 পয়েন্ট, অবস্থান করছে 5,585 পয়েন্টে। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। মোট লেনদেন হয় 664 কোটি 36 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 303 কোটি 66 লাখ টাকা। এই অবস্থায় পুঁজিবাজারে বিনিয়োগ আনতে আস্থার জায়গা বাড়ানোর কথা জানান খাত সংশ্লিষ্টরা। আসলে ইনভেস্টররা যদি এখানে প্রফিট পায় বা তারা যদি এখানে একটা নিশ্চয়তা পায়, তাহলে ইনভেস্টররাও তো অবশ্যই আসবে। আমরাও চাই যে মার্কেটটা নিজের গতিতে চলুক, স্বাভাবিক মার্কেট চলমান থাকুক। ওনারা সহসাই কিন্তু এখান থেকে হয়তো উঠিয়ে দেবে, এটা আমরা ডিএসই দৃঢ়ভাবে বিশ্বাস করি। হাতবদলে অংশ নেয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে মাত্র 31টির, কমেছে 343টির এবং অপরিবর্তিত রয়েছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ই জেনারেশন, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে নাবানা ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় খান ব্রাদার্স পিপি ওভেন এবং তৃতীয় অবস্থানে লিগ্যাসি ফুটওয়্যার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 170.93 পয়েন্ট। লেনদেন হয় 14,71,00,000 টাকা শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 117 টাকা 45 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 154 টাকা 88 পয়সা। দর বেড়েছে ইউরোর, বিনিময় হয়েছে 133 টাকা 4 পয়সায়। বেড়েছে ভারতীয় রুপির দরও, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দর কমেছে, বিনিময় হচ্ছে 31 টাকা 47 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 13 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 384 টাকা 7 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 24 টাকা 97 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।